বিশ্বে আমরা যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার মধ্যে আছি, এই বিশ্ব ব্যবস্থার তো প্রধান এই অর্থনৈতিক ব্যবস্থার প্রধান ধরনটাই হচ্ছে, যে প্রধান লক্ষ্যটাই হচ্ছে যে কোনোভাবে মুনাফা অর্জন করা। তো মুনাফা অর্জন যদি সবচাইতে বড় লক্ষ্য হয়, তাহলে তার প্রধান শিকার হয় মানুষ যেমন হয়, সাথে সাথে প্রকৃতিও হয়। নদী নালা, খাল বিল, বন জঙ্গল, পাহাড় সমস্ত কিছুই আক্রান্ত হয়। এবং এটার একটা অনিয়ন্ত্রিত এবং সীমাহীন এটা এটা যেটা হয় যে মুনাফার হার বাড়ানোর জন্য ক্রমাগত একটার পর একটা ক্ষেত্র এই বিনিয়োগের অধীনে নিয়ে আসতে হয়। আবার এমন ধরনের বিনিয়োগ করতে হয় যাতে মুনাফা বেশি হবে কিংবা তাদের নিশ্চিত মুনাফা হবে। তো প্রকৃতি যদি এতে নষ্ট হয়, প্রকৃতির ভারসাম্য যদি নষ্ট হয়, ইকোলজিক্যাল সিস্টেম যদি নষ্ট হয়, মানুষ যদি বিপর্যস্ত হয়, ভবিষ্যৎ প্রজন্ম যদি বিপর্যস্ত হয়, সেটা যারা মুনাফার ভাগিদার তাদের তাতে কিছু আসে যায়। এইটারই পরিণতি আমরা এই কয়েকশো বছরে এই যাত্রার আমরা পরিণতিতে এখন পরিস্থিতি এমন হচ্ছে যে পুরো বিশ্বের অস্তিত্বই, মানব জাতির অস্তিত্বই এখন বিপন্ন। এটার পেছনে যারা ধরেন সবচাইতে প্রভাবশালী দেশ রাষ্ট্র এবং যাদের বিনিয়োগ সবচাইতে বেশি, বহুজাতিক কোম্পানি বিশেষত ফসিল ফুয়েল এখানে একটা বড় ভূমিকা পালন করেছে, কয়লা, তেল। এর পাশাপাশি এমন ধরনের ইন্ডাস্ট্রি যেগুলোতে ধরেন কার্বন নিঃসরণ হয়, পরিবেশ দূষণ হয়, নদী নালা খাল বিল ক্ষতিগ্রস্ত হয়, এই ধরনের বিনিয়োগ যেগুলো, সেগুলোতেই এই সমস্যাটা তৈরি হচ্ছে বেশি, ইকোলজিক্যাল সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। এতে অসুখ বিসুখ বেড়ে যাচ্ছে, এতে আপনার তাপমাত্রা বেড়ে যাচ্ছে তো বটে, কিন্তু তার ফলাফল হিসেবে আমরা দেখতে পাই যে বৃষ্টি, ঝড়, প্রাকৃতিক দুর্যোগ এগুলো একটা মানে ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে বিভিন্ন দেশে। এবং যে সমস্ত দেশ বেশি ক্ষতিগ্রস্ত তার মধ্যে বাংলাদেশ একটা। তো সারা বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে কোনো না কোনোভাবে, কিন্তু সরাসরি একেবারে চোখের সামনে যেমন বাংলাদেশ 1/3 ডুবে যাওয়ার কথা, কিংবা পাশাপাশি বাংলাদেশের জন্য বিপদ হবে এই কারণে যে বাংলাদেশ খুব ঘন জনবসতি। এখানে যদি ইকোলজিক্যাল সিস্টেম বিপর্যস্ত হয়, তাহলে এটার ক্ষতিটা হবে অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। আসলে বাংলাদেশের জন্য যেটা আমি বলছিলাম যে বাংলাদেশের জন্য ঝুঁকিটা অনেক বেশি এই কারণে যে বাংলাদেশ ঘন জনবসতিপূর্ণ, বাংলাদেশে বন খুব কম, বাংলাদেশে নদী এবং পানি কেন্দ্রিক। সুতরাং যদি জলবায়ু পরিবর্তনের যে চাপ, সেটাতে বাংলাদেশের যে সামগ্রিক আমাদের যে নদী নালা খাল বিল, এটার উপরে চাপ পড়বে, লবণাক্ততা বেড়ে যাবে, বন শেষ হয়ে যাবে, প্রাকৃতিক দুর্যোগ বাড়বে। তো এটা থেকে বের হওয়ার জন্য আমাদের দুইটা আসলে খুব গুরুত্বপূর্ণ করণীয়। একটা হচ্ছে বিশ্বব্যাপী ক্যাম্পেইন করা, যাতে কার্বন নিঃসরণ এবং শিল্পোন্নত দেশগুলো তাদের যে ক্ষতি করছে সেটা যেন কমায়। দ্বিতীয়টা বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের সরকার নিজে যেন এমন ধরনের উন্নয়ন প্রকল্প করে, এমন ধরনের উন্নয়ন পরিকল্পনা করে যাতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি আরো বেশি না হয়। যেমন আমি উদাহরণ দিয়ে বলি যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের মুখে বাংলাদেশ খুব নাজুক, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের যে উপকূল অঞ্চল, এই উপকূল অঞ্চল হচ্ছে সবার আগে আক্রমণের মুখে। কারণ আপনি সমুদ্রের পানি যদি বেড়ে যায়, তাপমাত্রা যদি বেড়ে যায়, সবচেয়ে প্রথম আক্রান্ত হবে এই উপকূল অঞ্চল। সেই জন্য বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনাটা এমন ভাবে দাঁড় করাতে হবে যাতে উপকূল অঞ্চলে প্রাকৃতিক রক্ষাকর্ম আরো শক্তিশালী হয়, আরো বনায়ন হয়, আরো সেখানে যাতে নদীর পানির ফ্লো বেশি থাকে। বাংলাদেশে উন্নয়ন প্রকল্প যেগুলো নেওয়া হচ্ছে, যেমন সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প ধর, কিংবা সুন্দরবনের ঘাড়ের উপরে আপনার প্রায় 200টা শিল্প কারখানা বসানো হয়েছে যেগুলো বিষাক্ত। যেমন কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী বললেন যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় অনেক বেশি কার্বন নিঃসরণ হবে সিমেন্ট কারখানা থেকে ওইখানে। তাহলে এটা তো অনুমতি সরকারই দিয়েছে। এবং এই যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে 10টা বিদ্যুৎ কেন্দ্র সেখানে বাতিল করে প্রধানমন্ত্রী একটা কৃতিত্ব হিসেবে উপস্থিত করছেন এখানে। এই 10টা বিদ্যুৎ প্রকল্প কিন্তু কার্যত এগুলো কোনো প্রসেসিং এ হয়নি, এগুলো ছিল খুবই প্রাথমিক পর্যায়ে, এগুলো অনেকগুলো ফিনান্স পাচ্ছিল না এবং এগুলোর কোনো ধরেন বাস্তবায়ন যোগ্যই ছিল না আসলে। সরকার সেগুলো বাতিল করে আন্তর্জাতিক দরবারে একটা কৃতিত্ব হিসাবে হাজির করছে। কিন্তু বাংলাদেশে যে কয়লা প্রকল্পগুলো বাংলাদেশে সর্বনাশ করতে যাচ্ছে, তার মধ্যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সবচেয়ে বেশি, এবং পাশাপাশি আছে মাতারবাড়ি প্রকল্প, পাশাপাশি আছে বাঁশখালী। এই তিনটার সাথে যুক্ত দেখেন তিনটা দেশ, ভারত, জাপান এবং চীন। এই তিনটা দেশ কিন্তু আবার
শিল্পোন্নত দেশ হিসেবে বা G20-র মধ্যে বিভিন্ন জায়গায় তারা একটা নেতৃস্থানীয় জায়গায় আছে। এই 3টা দেশের কোম্পানি কিন্তু বাংলাদেশের উপকূলে আরো বড় ধরনের ক্ষতি করার একটা প্রকল্পগুলো নিয়ে হাজির হয়েছে, এবং বাংলাদেশ সরকার এখানে কার্বন নিঃসরণের কথা অনেক সময় বলা হয়, যে প্রধানমন্ত্রীও বলেছেন যে কার্বন নিঃসরণ বাংলাদেশের অনেক কম। হ্যাঁ, কার্বন নিঃসরণ অনেক কম। বাংলাদেশের জন্য বিবেচনা কিন্তু কার্বন নিঃসরণে আপনি গ্লোবাল যে এনভায়রনমেন্ট, সেখানে আপনি কার্বন নিঃসরণের মাধ্যমে কতটা আরো ক্ষতি করলেন, তার চাইতে বাংলাদেশের জন্য বড় প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে সেটা বাংলাদেশের জন্য কত ক্ষতি হবে। যেমন রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ এই যে কয়লা প্রকল্পগুলো, এটা কার্বন যতটা বৈশ্বিক বায়ুমণ্ডলে যতটা ক্ষতিগ্রস্ত করবে, তার চাইতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবো আমরা নিজেরা। তো বাংলাদেশের সরকার, যেখানে ধরেন এই কথাগুলো তো আমরা বহুদিন থেকে বলে আসছি, বাংলাদেশ সরকার জনগণের স্বার্থ যেখানে, মানে আন্তর্জাতিক দরবারে তাদেরকে সন্তুষ্ট করার জন্য একটা তথ্য দিচ্ছে যে আমরা 10টা বাতিল করেছি, কিন্তু জনগণের স্বার্থ রক্ষার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য, এবং বাংলাদেশের প্রাকৃতিক যে শক্তিশালী রক্ষাবর্ম সুন্দরবন, সেটাকে রক্ষার জন্য সরকার যেখানে প্রথম সিদ্ধান্ত দেওয়া উচিত যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল হবে। কক্সবাজার থেকে সুন্দরবন এই পুরো উপকূলকে রক্ষার জন্য মাতারবাড়ি, বাঁশখালী, রামপাল এই সমস্ত প্রত্যেকটাই কিন্তু ক্ষতিকর, পায়রা, এগুলো সবগুলোই কিন্তু ক্ষতিকর, এবং সেখানে যুক্ত যারা আছে তারা বিশ্ব দরবারে অনেক উচ্চ স্বরে কথা বলছে। এখন বাংলাদেশের সরকার দেশের ভিতরে দেশকে জলবায়ু পরিবর্তনের মুখে আরো বিপদগ্রস্ত করছে একদিকে, অন্যদিকে আন্তর্জাতিক দরবারে গিয়ে শুধুমাত্র দাবি করছে যে টাকা পয়সা দিতে হবে, আমাদের টাকা পয়সা দিতে হবে। এটা খুবই লজ্জাজনক, স্ববিরোধী এবং প্রতারণামূলক।